মিসিং মেমোরিজ, গল্প যেখানে সত্যি হয়ে যায়। রুদ্র নিশ্চিত ছিল এই শব্দটা বাস্তব নয়, তবু শব্দটা বাস্তবের চেয়েও স্পষ্ট। টিক টিক টিক। রাত 2:17। এই সময়টায় ঘুম ভাঙে না, এই সময়টা মানুষকে জাগায়। রুদ্র ছাদের দিকে তাকিয়ে শুয়েছিল, চোখ খোলা, শরীর ঘামে ভেজা। মনে হচ্ছিল কেউ অন্ধকারে বসে তার দিকে তাকিয়ে আছে, নিঃশব্দে, বিচারকের মতো। সে ধীরে ধীরে উঠে বসল। আমি পাগল হচ্ছি না তো? না না, পাগল হলে তো নিয়ম মেনে হয় না। আমি আমি বোধহয় বেশি ভেবে ফেলেছি। কিন্তু একটা নিয়ম ছিল, প্রতিদিন একই সময় একই শব্দ। এমন নিয়ম মানুষ বানায় না। 6 মাস আগে রুদ্র তার শেষ কেসটা নেয়। পুলিশ তখন এটাকে বলেছিল ঘড়িওয়ালা সিরিয়াল কিলার। 3টে মৃতদেহ, 3টে জায়গা, 3টে ঘড়ি। সব ঘড়ি থেমেছিল 2:17। কোনো আঙুলের ছাপ নেই, কোনো সিসিটিভি নেই, কোনো সাক্ষী নেই, এমনকি খুনের কোনো প্রমাণও নেই। কিন্তু রুদ্র কিছু একটা অনুভব করেছিল। রুদ্র আপন মনে বলে উঠল, এটা খুন নয়, এটা বিচার। শুধু বিচার নয়, এটা চরম শাস্তি। প্রথম মৃতদেহ একজন স্কুল শিক্ষক, ভদ্র, শান্ত, সমাজের সম্মানিত। কিন্তু ফাইল ঘাঁটলে দেখা যায় সে একসময় এক ছাত্রের ওপর হওয়া বড় অপরাধের সাক্ষী ছিল। কিন্তু কি সেই অপরাধ, তা কেউ কখনো জানতে পারেনি। আদালতে দাঁড়িয়ে স্কুল শিক্ষক বলেছিল, আমি কিছু দেখিনি, আমি কিছু জানি না। অবশেষে সেই ছাত্রটা শাস্তি পেয়েছিল, প্রকৃত অপরাধের শাস্তি হয়নি। কিন্তু এই ক্ষেত্রে মিথ্যে কথা বলার জন্য যার শাস্তি হলো না, সেই বিচার করবে কে? সময় পার হয়ে যায়, আর এর সাথে ছাত্রটার জীবনও। শেষমেশ ছাত্রটার যাবজ্জীবন কারাদণ্ড হয়। এখানেও কিন্তু প্রকৃত অপরাধী শাস্তি পেল না। শাস্তির কাঠগড়াতে উঠল এক নিরপরাধ মানুষ, এবং এই ঘটনার পেছনে ছিলেন সেই শিক্ষক। দ্বিতীয় মৃতদেহ একজন নামকরা সাইকোলজিস্ট। মানুষকে ট্রমা থেকে বাঁচাতেন, কিন্তু নিজে এক কেসে মিথ্যা রিপোর্ট দিয়েছিলেন। সেটাও ছিল এক হাড় হিম করা খুনের রিপোর্ট। কারণ সত্যটা বললে তার ক্যারিয়ার শেষ হয়ে যেত। তিনিও কোর্টে দাঁড়িয়ে সেই একই কথা বললেন, আমি কিছু দেখিনি, আমি কিছু জানি না। সেই খুনটাও ছিল অতিমন নৃশংস। দেহ থেকে মাথাটা ছুরি দিয়ে কেটে আলাদা করে দেওয়া হয়েছিল, এবং সেটাও ছিল এই সাইকোলজিস্টের কোনো এক পেশেন্টের কাজ, যার মানসিক অবস্থা পুরোপুরি বিকৃত ছিল। এই সাইকোলজিস্ট সেই পেশেন্টকে ধীরে ধীরে সারিয়ে নিয়ে যাচ্ছিল চিকিৎসার মাধ্যমে। তিনি কোনোভাবে পেশেন্টকে এই নৃশংস খুনটা করতে দেখে ফেলেন। কিন্তু পেশেন্ট যেহেতু খুব প্রভাবশালী পরিবারের একজন ছিল, সেই কারণে তিনি আর মুখ খুলতে সাহস পাননি এবং সত্যিটাকে গোপন করেছিলেন। যে কারণে এখানেও সাজা পায় এক নিরপরাধ ব্যক্তি, এবং প্রকৃত দোষী ছিল দুজন। একজন ডাক্তার নিজে, এবং অন্যজন তার পেশেন্ট, যে কিনা প্রকৃতই খুনটা করেছিল। তৃতীয় মৃতদেহ একজন ঘড়ি মেরামতকারী, সবচেয়ে সাধারণ মানুষ। খুন হওয়ার মুহূর্তটা সে প্রত্যক্ষ করেছিল। সেই খুনের পদ্ধতিটাও ছিল নৃশংস। ঘড়ির দিকে তাকিয়ে অপরাধী খুনটা করেছিল। ঘটনাক্রমে এই ঘড়ি মেরামতকারী সেই সময় সেই স্থানে উপস্থিত ছিল, এবং পুরো বিষয়টাই সে নিজের চোখে দেখেছিল। কিন্তু পুলিশ তাকে তলব করলেও সেই সত্যটা গোপন ছিল, কারণ সে ঝামেলা বাড়াতে চায়নি। তিনজনই চুপ করেছিল, স্কুল শিক্ষক, সাইকোলজিস্ট এবং ঘড়ি মেরামতকারী। তারা সকলেই সময়কে যেতে দিয়েছিল, কোনো প্রতিবাদ করেনি। অথচ প্রতিবাদ হওয়াটা কিন্তু দরকার ছিল। এখানেই গল্পটা অন্যদের থেকে আলাদা। এবার শুধুমাত্র অপেক্ষা ছিল
একটা চতুর্থ খুনের। রুদ্র জানতো চতুর্থ নামটা কে, সে নিজেই। একটা কেস, 3টে নির্দোষ মানুষ আর একটা রিপোর্ট। রুদ্র সত্যটা জানতো, কিন্তু সে ক্লান্ত ছিল। হ্যাঁ, সে ক্লান্ত ছিল। তার 20 বছরের চাকরি জীবনে বিভিন্ন কেস ঘাটাঘাটি করে আজ সে খুব ক্লান্ত ছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর, সে ভেবেছিল সময় গেলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সময় যায়নি। তার পড়ার টেবিলে পড়ে আছে একটা সাদা খাম। খামটা খুলতেই হাত কেঁপে উঠেছিল। খামের মধ্যে রয়েছে একটা ছবি, আর সেই ছবিতে তারই ঘর। ছবিটা তোলা হয়েছিল রাতে, সে ঘুমোচ্ছিল। ছবির এক কোণে রাখা আছে একটা পকেট ঘড়ি। তারপর লেখা, তুমি তো সময় শুনতে পাও, তাহলে এখনো দেরি কেন? তুমি তো বুঝতেই পারছো এবার তোমার পালা। রুদ্র প্রথমবার বুঝলো এই লেখাটা বাইরে থেকে আসেনি, নিজের অগোচরেই সে নিজেই কখনো এই কাগজে লিখে রেখেছিল। এই উপলব্ধিটা তার ভেতর থেকেই শুরু হয়েছে। রুদ্র সাইকোলজির বই খুলল। হ্যালুসিনেশন, গিল্ট ইনডিউসড অডিটরি পারসেপশন, সব ব্যাখ্যা মিলে যাচ্ছে তার সঙ্গে, একটা ছাড়া। ঘড়ির শব্দ সে শুনছে না, ঘড়ির শব্দ তার সাথেই কথা বলছে। রাত 2:17। শব্দ এবার থামে না, বরং শব্দের মাঝে শব্দ, পা ফেলার আওয়াজ, ঘরের মধ্যে কারোর হাঁটা চলার আওয়াজ। রুদ্র বুঝতে পারে ঘরের মধ্যে কারোর উপস্থিতি। সে ঘুরে দাঁড়াতেই দেখে ঘরের ভেতর আরেকজন দাঁড়িয়ে। চেহারাটা পরিচিত, অত্যন্ত পরিচিত। সে নিজেই, অবিকল রুদ্রর মতোই দেখতে, এবং তার হাতে রয়েছে সেই পকেট ঘড়ি যেটা ছবির এক কোণে দেখা গিয়েছিল। রুদ্র বিস্মিত হয়, জিজ্ঞাসা করলো, তুমি কে? আর আর তোমাকে আমার মতো দেখতে কেন? বলো বলো, জবাব দাও। শেষমেশ ছায়ামূর্তি জবাব দেয়, তুমি কি এত ভাবছো? তুমি আমাকে চিনতে পারলে না? আমি তোমার অপরাধ বোধ। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই শুনছো, আমি তোমার ভিতরে বেঁচে থাকা অপরাধ বোধ। রুদ্র ঢোক গিলে বলল, না না, এইটা হতে পারে না, তুমি কোনোভাবেই সত্যি হতে পারো না। উত্তর এলো, আমি সেই সময় যেটাকে তুমি মারতে চেয়েছিলে। একটার পর একটা সত্য ভাঙতে লাগলো। কোনো সিরিয়াল কিলার ছিল না, কোনো মানুষ ঘড়ি রেখে যায়নি। ভিকটিমরা মারা গিয়েছিল হৃদযন্ত্র বন্ধ হয়ে, একই সময়, একই মুহূর্ত, কারণ তারা সবাই ছিল সেই সময়টায় একসাথে। নিজেদের সবচেয়ে বড় অপরাধটা মনে করছিল। কেউ সেটা তাদের মনে করিয়ে দিয়েছিল। হ্যাঁ, সেটা ছিল রুদ্র নিজেই। রুদ্রর একটা প্যাটার্ন ছিল। সে প্রত্যেকটি অপরাধীকে জেরা করার জন্য বেছে নিয়েছিল রাত 2:17। তার অজান্তেই তার বিশ্লেষণ, তার প্রশ্ন, তার রিপোর্ট মানুষকে আয়নার সামনে দাঁড় করাতো, আর সবাই সেই আয়নায় ভেঙে পড়ত। রুদ্রর জেরা এতটাই প্রবল ছিল, এতটাই তীব্র ছিল যে যে কোনো অপরাধী রুদ্রের সামনে নিজের অপরাধ বোধকে লুকিয়ে রাখতে পারত না। তাদের স্বীকার করতেই হতো নিজের অপরাধ। কিন্তু হায়রে ভাগ্য, রুদ্র সবকিছু জানলেও কোনো অপরাধীকে শাস্তির কাঠগড়ায় তুলতে পারেনি। এর পিছনে কারণ ছিল কিছু প্রভাবশালী ব্যক্তির আধিপত্য এবং কিছু অদ্ভুত পরিবেশ পরিস্থিতি। এসব মিলে রুদ্রকে এতটাই অসহায় করে দিয়েছিল, মানসিকভাবে ভেঙে দিয়েছিল যে রুদ্র সত্যিটা জানা সত্ত্বেও কোনো অপরাধীকে শাস্তির দোরগোড়ায় কোনো দিন নিয়ে যেতে পারেনি। এক লহমায় রুদ্রের সমস্ত ভুল ভ্রান্তি ভেঙে গেল এবং ছায়ামূর্তি রুদ্রের দিকে এগিয়ে এলো।
সে বলল, তোমার সময় এসেছে। তোমাকেও চলে যেতে হবে। ঘড়ির কাঁটা আবার থামলো। 2:17। রুদ্র চিৎকার করে উঠল। সে বলল, আমি সাক্ষ্য দেব, আমি সাক্ষ্য দেব। ঘড়ির কাঁটা কেঁপে উঠল। সময় আবার চলল। পরের দিন থেকে রুদ্র নিখোঁজ। কিন্তু সব পুরনো কেস আবার খোলা হলো। যাদের নাম চাপা ছিল উঠে এলো এবং অবিশ্বাস্যভাবে জানা গেল রুদ্রর উপরে মহলে থাকা এক বড় বাবুর নাম, যে রুদ্রের সমস্ত কেসগুলোকে অন্যভাবে সাজিয়ে কোর্টে পেশ করত। এর কয়েকদিন পর সেই বড়বাবুই রাত্রিবেলায় থানায় বসেছিলেন। হঠাৎ কারোর পায়ের শব্দে তিনি চমকে ওঠেন। দেওয়ালে ঝোলানো ঘড়ির দিকে তাকিয়ে তিনি দেখেন সময় 2:17। আর কেউ যেন থানার মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছে। অবিকল রুদ্রর মতো চেহারা, কিন্তু কোথায় রুদ্র? সে তো নিখোঁজ। আজ বেশ কিছুদিন হলো পুলিশ রুদ্রকে সন্ধান করছে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এটা কে? বড়বাবু সজোরে হাত নাড়লেন। কে দাঁড়িয়ে আছে ওখানে? তিনি ডাকলেন, বাইরে কে দাঁড়িয়ে আছো? ভেতরে এসো। ছায়ামূর্তি একটু একটু করে এগিয়ে আসতে সবার প্রথম যেটা চোখে পড়লো সেটা ছিল একটা পকেট ওয়াচ, ঠিক যেমনটা রুদ্রের ঘরে রাখা ছবিতে ছিল তেমন। বড়বাবু সবিস্ময়ে অবাক হয়ে রুদ্রকে কিছু একটা বলতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় সাইলেন্সার লাগানো বন্দুক থেকে একটা গুলি এসে বড়বাবুর কপাল চিরে এপার ওপার হয়ে গেল। তারপর সমস্ত কিছু নিস্তব্ধ। ঠিক ঠিক ঠিক। কারণ সময় কখনো কারোর জন্য থেমে থাকে না, আর যারা চুপ করে থাকে সময় একদিন তাদেরই কথা শোনায়। কারণ ঘড়ির কাজই হলো নীরবে টিক টিক শব্দ করে আবহমান সময়ের জানান দেওয়া। আর শেষ ক্ষণটাও সকলকে বুঝিয়ে দিয়ে গেল যে সময়ের চেয়ে বড় বিচারক আর কেউ নেই। সবশেষে বলে রাখি, রুদ্রকে কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি, এবং বড়বাবুকে যে রুদ্র খুন করেছিল এরও কোনো সঠিক প্রমাণ তদন্তে মেলেনি। আপনাদের কি মনে হয়, বড়বাবুকে কে হত্যা করেছিল? আপনারা এতক্ষণ মিসিং মেমোরিজ চ্যানেলে শুনছিলেন নীরব ঘড়ির শব্দ। গল্প পাঠে আমি অরুন্ধতী চৌধুরী, গল্পের স্রষ্টা সন্দীপ মজুমদার, এডিটিং এবং ব্যাকগ্রাউন্ড স্কোর শুভ্রজিৎ পাত্র, গল্পের কভার এবং ব্যাকগ্রাউন্ড ডিজাইনিংয়ে সুরজিৎ সাঁতরা, সমগ্র উপস্থাপনায় মিসিং মেমোরিজ। আপনিও যদি আপনার কোনো গল্প কিংবা অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে গল্পের ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে লিখে পাঠান। আপনার পাঠানো গল্প যদি আমাদের টিমের ভালো লেগে থাকে, তাহলে আমরা সেই গল্পটি আমাদের চ্যানেলের মাধ্যমে উপস্থাপনা করব এবং অবশ্যই আপনার নাম এবং ডিটেলস আমরা পড়ে শোনাব শাউট আউটের মাধ্যমে। আজকের গল্পটা ভালো লাগলে অনেক পরিমাণে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনে চাপ দিন যাতে আমাদের প্রত্যেকটি উপস্থাপনা আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাজে অনেকটা উৎসাহ দেয় আরও ভালো কিছু আপনাদের উপহার দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।